করা হয়েছে তার প্রাসঙ্গিকতা এবং সময়োপযোগিতা প্রশ্নাতীত। ফলে আমাদের বিবেচনা করা দরকার যে আমরা কোন জায়গাটায় মনোযোগ দেব। 2024 সালের জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে বিভিন্ন রকম জন আকাঙ্ক্ষার প্রকাশ ঘটেছে। ইতিমধ্যেই আপনারা বিভিন্নভাবে অবগত, আপনারা জানেন, আলোচনা হয়েছে যে যেহেতু একটি গণঅভ্যুত্থান যার নেতৃত্বে ছিলেন তরুণরা, যার নেতৃত্বে ছিলেন ছাত্ররা, তার সঙ্গে যুক্ত হয়েছিল বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন রকম শক্তি, সেহেতু আকাঙ্ক্ষার বিভিন্নতা থাকাটাই স্বাভাবিক। সাধারণভাবে বলা হয়ে থাকে এবং এটা নিঃসন্দেহ যে কেবলমাত্র একটি ফ্যাসিবাদী শাসন বা একজন ফ্যাসিবাদী শাসককে ক্ষমতা থেকে সরানোর উদ্দেশ্যে এই আন্দোলন হয়নি। কিন্তু এটাও সত্য যে এই আন্দোলনে যুক্তদের কারো কারো আকাঙ্ক্ষা ওইটুকুই ছিল বা এখনো আছে। এই বাস্তবতাটা আমাদের স্বীকার করা দরকার। ফলে আজকে যখন আমি এই জন আকাঙ্ক্ষার বিষয়টা বিবেচনা করি, তখন আমার কাছে যেটা মনে হয় যে দুটো বিষয় খুব স্পষ্ট। সেটা হচ্ছে যেখানে ঐকমত্য আছে, যেখানে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য আছে, যাতে যারা অংশগ্রহণ করেছেন তাদের মধ্যে ঐকমত্য আছে, সেটা কি? প্রথম বিষয় যেটা, সেটা হচ্ছে বাংলাদেশে যেন আর স্বৈরতন্ত্র ফেরত না আসে, এ বিষয়ে ঐকমত্যের কোনো পার্থক্য নেই। দ্বিতীয় যে বিষয়, সেটা হচ্ছে সকলেই চান যে বাংলাদেশে একটা জবাবদিহিমূলক গণতান্ত্রিক ব্যবস্থা যেন প্রতিষ্ঠিত হয়। এগুলোকে আপনি ন্যূনতম বলে বিবেচনা করুন, এগুলিকে আপনি একেবারে মৌলিক বলে বিবেচনা করুন, তাহলেও আপনারা দেখবেন যে এই দুই জায়গায় রাজনৈতিক দলগুলো, সিভিল সোসাইটি, বিভিন্ন রকম পেশাজীবী সংগঠন এবং যারা আন্দোলনে প্রাণ দিয়েছেন তাদের পরিবারের কাছে জিজ্ঞাসা করুন, যারা আহত আছেন তাদের কাছে জিজ্ঞাসা করুন, অন্তত পক্ষে এই দুটো জায়গায় তাদের ঐকমত্য আছে। ফলে আমাদেরকে এই দুটো জায়গার থেকেই যদি আমরা শুরু করি তাহলে বুঝতে পারবো যে আমাদের পথরেখাটা কীরকম হওয়া উচিত, কী কী বিষয় করতে হবে। বাংলাদেশে যে একটি স্বৈরতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছিল এবং বিশেষ করে গত 16 বছর যাবৎ যে একটি ব্যক্তিতান্ত্রিক স্বৈরতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল, সেটা কিন্তু এই প্রথমবারের মতো বাংলাদেশে ঘটেছিল তা নয়। বাংলাদেশে এর আগে আরেক দফা স্বৈরতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল। এক নেতা এক দেশ, এই স্লোগান বাংলাদেশে 2009 সালের পরে প্রথম উচ্চারিত হয়েছে তা নয়। বাংলাদেশে 1973 সালের পরে 1975 সালে একদলীয় ব্যবস্থা প্রতিষ্ঠা পর্যন্ত এবং পরবর্তী সময়ে আমরা ব্যক্তি, দল, দেশ, রাষ্ট্রকে একাকার করে দিয়ে এক ব্যক্তির শাসনের যে রূপ আমরা দেখতে পেয়েছিলাম, সেটাই আবার ফিরে আসে 2014 সালের মধ্যে, বিশেষত 2011 সালের পরে শেখ হাসিনার শাসনের মধ্য দিয়ে। তার মানে হচ্ছে এই যে আমরা যদি স্বৈরতান্ত্রিক ব্যবস্থাটার দিকে লক্ষ্য করি এবং সেটা মোকাবিলা করতে চাই, তাহলে আমাদের বুঝতে হবে যে স্বৈরতান্ত্রিক ব্যবস্থাটা কিভাবে তৈরি হয়েছিল এবং সেটা কিভাবে টিকেছিল। যতক্ষণ না পর্যন্ত আমরা সেটা উপলব্ধি করতে পারবো, ততক্ষণ পর্যন্ত আসলে এই ব্যবস্থাটা পরিবর্তনের পথরেখা আমরা তৈরি করতে পারবো না। এর মধ্যে প্রধান যে জিনিসটা, সেটা হচ্ছে যে আমাদের এখানটায় যে স্বৈরতান্ত্রিক ব্যবস্থা, যে কোনো দেশের স্বৈরতান্ত্রিক ব্যবস্থা তৈরি হয় সাধারণত তিনভাবে। একটা হচ্ছে সেনা শাসনের মধ্য দিয়ে, অকস্মাৎ একদিন ভোরবেলা সেনাবাহিনী ট্যাঙ্ক নিয়ে হাজির হন এবং ক্ষমতায় যারা আছেন তাদের সরিয়ে দেন। দ্বিতীয় স্বৈরতান্ত্রিক ব্যবস্থা হচ্ছে একদলীয় ব্যবস্থা, সাধারণত যেগুলো আমরা দেখতে পেয়েছি সমাজতান্ত্রিক দেশগুলোতে হয়, এখনও এই যে কোনো কোনো দেশে আছে। তৃতীয় যেটা 2006 সালের পর থেকে আমরা দেখতে পাচ্ছি সারা বিশ্ব জুড়ে, সেটা হচ্ছে গণতান্ত্রিক প্রক্রিয়া এবং প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে এক ব্যক্তির শাসন প্রতিষ্ঠা হয়, যেটার একটা পূর্বসূত্র আমরা দেখতে পেয়েছিলাম 1970-এর দশকে শেখ মুজিবুর রহমানের শাসনের সময়। তারই একটা নতুন রূপ আমরা দেখতে পাই শেখ হাসিনার শাসনের মধ্যে। এবং এই জায়গাটায় দুটো দুর্বলতার কারণে এই এক ব্যক্তি কেন্দ্রিক স্বৈরতান্ত্রিক শাসন তৈরি হয়। এর একটি হচ্ছে প্রাতিষ্ঠানিক,
আরেকটি হচ্ছে রাজনৈতিক সংস্কৃতির। এই যে দুটো দিক, এই দুটো দিককে মোকাবেলা করার আরও একটা তৃতীয় জায়গা আছে, যেটাতে আমি একটু পরে আসব। বাংলাদেশে এই যে প্রাতিষ্ঠানিক ব্যবস্থা, সেটার মূল জায়গায় আছে বাংলাদেশের সংবিধান। 1972 সালে প্রণীত সংবিধানের মধ্য দিয়ে বাংলাদেশে ক্ষমতার এক কেন্দ্রীকরণের পথ তৈরি করা হয়েছিল। আমি আবার বলি, 1972 সালে তৈরি করা সংবিধানের মধ্য দিয়ে যেদিন ওই সংবিধান গৃহীত হয়েছে, সেদিন থেকেই বাংলাদেশে ব্যক্তিতান্ত্রিক স্বৈরতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার পথ উন্মুক্ত করে দেওয়া হয়েছে। আমি একটা উদাহরণ দিই, তাহলে আপনি বুঝতে পারবেন। 1972 সালের সংবিধানের কথা যারা বলেন, তাদের প্রতি গভীর শ্রদ্ধা রেখে আমি এই প্রশ্নটা করতে চাই যে বাংলাদেশের 1972 সালের সংবিধানে প্রধানমন্ত্রীর অপসারণের ব্যবস্থাটা থাকেনি কেন? যে কোনো ধরনের ওয়েস্টমিনস্টার স্টাইল ডেমোক্রেসিতে সংসদীয় ব্যবস্থায় সংসদের যিনি নির্বাচিত হচ্ছেন সংসদের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী হিসেবে, তাকে অপসারণের ব্যবস্থা সব জায়গায় আছে। তার একটা বড় উদাহরণ হচ্ছে গত বছরগুলোতে আপনি যদি যুক্তরাজ্যের অবস্থাটা দেখেন, কনজারভেটিভ পার্টি যখন ক্ষমতায় ছিল তখনও অন্ততপক্ষে 3 জন প্রধানমন্ত্রী পরিবর্তিত হয়েছিল। দল ক্ষমতা থেকে যায়নি যতক্ষণ না পর্যন্ত আরেকটা নির্বাচন হয়েছে এবং লেবার পার্টি বিজয়ী হয়েছে। তাহলে এই ব্যবস্থাটা থাকে। বাংলাদেশে 1972 সালের সংবিধানে সেটা ছিল না, এখনো নেই। আপনি 17টা সংশোধনী করেছেন, কিন্তু এক জায়গায় স্থির। সেটা কি? ব্যক্তির হাতে ক্ষমতার সর্বোচ্চটি আপনি তুলে দেওয়ার ব্যবস্থা করেছেন। এটা সাংবিধানিকভাবে করা হয়েছে, এই সাংবিধানিক ব্যবস্থা আছে। এই বিপদ আরেকবার বাংলাদেশে তৈরি হয়েছে দ্বাদশ সংশোধনীর মধ্য দিয়ে। যখন 1990 সালের গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশে গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার সম্ভাবনা তৈরি হয়, তখন বাংলাদেশের দুটো প্রধান রাজনৈতিক দল সংসদে বসে যেই সংশোধনীতে পাশ করেছিলেন, এবং বাংলাদেশে অধিকাংশ সংবিধান সংশোধনী পাশ হয়েছে একদল দ্বারা, দুই দল একসঙ্গে একত্রিত একমত হতে পারেননি। দ্বাদশ সংশোধনী এইসব বিরল সংশোধনীগুলোর একটা। তখন কি হয়েছে? 1975 সালে শেখ মুজিবুর রহমান যখন একদলীয় ব্যবস্থা তৈরি করেন চতুর্থ সংশোধনীর মধ্য দিয়ে, রাষ্ট্রপতি শাসিত ব্যবস্থায় সমস্ত রকম ক্ষমতা যে রাষ্ট্রপতির হাতে তুলে দেওয়া হয়েছিল, সেগুলো 1990 সালে ডিসেম্বর পর্যন্ত অব্যাহত থাকে। এটা জিয়াউর রহমানের সময় থাকে, জেনারেল এরশাদের সময় থাকে। থাকবার পরে যেটা হয়েছে, যখন 90 পরবর্তী সময় 91 সালে দ্বাদশ সংশোধনীর মধ্য দিয়ে সাংবিধানিকভাবে বাংলাদেশ সংসদীয় ব্যবস্থায় ফিরে গেছে, তখন রাষ্ট্রপতির হাতে যত ক্ষমতা ছিল সেই ক্ষমতাগুলো প্রধানমন্ত্রীর হাতে তুলে দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী যে কোনো রকম সংসদীয় ব্যবস্থায় যথেষ্ট পরিমাণে ক্ষমতাশালী হন, এটাই স্বাভাবিক, এটা খুবই স্বাভাবিক। কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে বিপদটা তৈরি হলো যখন রাষ্ট্রপতির হাতের অভাবনীয় ক্ষমতা, সেই ক্ষমতা কার্যত প্রধানমন্ত্রীর হাতে আপনি তুলে দিলেন। তাহলে প্রধানমন্ত্রী কি হলেন? তিনি রাষ্ট্রপতির ক্ষমতাও পেলেন, প্রধানমন্ত্রীর ক্ষমতাও পেলেন। এইরকম একটি ব্যবস্থার মধ্যে যখন আমরা প্রবেশ করলাম, তার সঙ্গে যেটা ভয়াবহভাবে রূপ নিল সেটা কি? সেটা হচ্ছে যে প্রধানমন্ত্রীকে প্রশ্ন করা যাবে না, প্রধানমন্ত্রীকে অপসারণ করা যাবে না, এরকম একটা ব্যবস্থা আপনি রেখেছেন। তার সঙ্গে অনুচ্ছেদ 70-কে আপনি মেলান। এর বিভিন্ন রকম পরিবর্তন আমরা দেখেছি 72 সাল থেকে, কিন্তু একটা জিনিস কিন্তু ঠিক আছে। সেটা কি? সেটা হচ্ছে আমরা অনুচ্ছেদ 70-এর মধ্যে দেখতে পাচ্ছি যে আপনি প্রধানমন্ত্রীকে অপসারণের কোনো ব্যবস্থা করতে পারবেন না। শুধু তাই নয়, এমনকি আপনার দলের বিরুদ্ধে ভোট দিলে আপনার সংসদ সদস্য পদ চলে যাবে। এবার মেলান, এটা খুব সহজ অঙ্ক। আপনি প্রধানমন্ত্রীর হাতে অভাবনীয় ক্ষমতা দিয়েছেন, তাকে অপসারণ করার পথ বন্ধ করে দিয়েছেন বা রাখেননি, এবং সংসদ সদস্যদেরকে তার অধীনস্থ করেছেন। প্রাতিষ্ঠানিকভাবে এক ব্যক্তির শাসনের আর কি বাকি থাকতে পারে? আমাকে একটু বোঝান তো। রাষ্ট্রবিজ্ঞানের 2-4 পাতা পড়ার মতো অভিজ্ঞতা আমার তো আছে। সেই থেকে যদি আমি এই প্রশ্নটা করি যে আর কি পথ আপনারা খোলা রাখলেন ব্যক্তির ক্ষমতার
রাখেন। এইটা হচ্ছে প্রাতিষ্ঠানিক ক্ষেত্র, কিন্তু এটা শুধু প্রধানমন্ত্রীর বিষয় নয়। কিন্তু খেয়াল করে দেখুন, বাংলাদেশে যখন আমরা 90-এর পরে তবু যে ভঙ্গুর একটা গণতান্ত্রিক ব্যবস্থা ছিল, সেই গণতান্ত্রিক ব্যবস্থাটা ধ্বংসপ্রাপ্ত হয় 2009 সালের পরে। এখন এই যে ভঙ্গুর, আমি বললাম যে ভঙ্গুর ব্যবস্থাটা ছিল 1990-91 সালে 90-এর গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা কিছু ভঙ্গুর গণতান্ত্রিক প্রতিষ্ঠান পেলাম। আমি ভঙ্গুর বলছি কেন? কারণটা হচ্ছে এই যে ধরুন বিচার বিভাগ, বাংলাদেশের সংবিধান বলছে যে বিচার বিভাগ স্বাধীন, ঠিক আছে, বিচার বিভাগ স্বাধীন, কিন্তু বিচার বিভাগের স্বাধীনতার কথা যখন আপনি বলছেন তখন কিন্তু এটা নিশ্চয়তা বিধানের কোনো পথ রাখছেন না। তার একটা বড় জিনিস হচ্ছে এই যে বিচার বিভাগ কতটা স্বাধীন। হ্যাঁ, বিচার বিভাগের স্বাধীনতার কথা অনুচ্ছেদ 22-এর মধ্যে আছে, 94 অনুচ্ছেদ সেখানেও আছে, কিন্তু আপনি এটা পড়তে হবে আমাকে 115 এবং 116 অনুচ্ছেদের সঙ্গে। কি অর্থে? আপনি অধীনস্থ আদালতের পুরোটাই রাষ্ট্রপতির হাতে তুলে দিয়েছেন। বিচার বিভাগের অর্থের জন্য বিচার বিভাগকে যেতে হয় আইন মন্ত্রণালয়ের কাছে। তার আর্থিক স্বাধীনতা নেই, তার অধীনস্থ আদালতগুলো নিয়ন্ত্রণ করার কোনো অধিকার নেই। তদুপরি এমন একটা ব্যবস্থা তৈরি করা হয়েছে বিচারপতি নিয়োগ করার, যেখানে সুপারসিশনটা আছে এবং রাজনৈতিক বিবেচনায় নিয়োগগুলি হচ্ছে। তাহলে বিচার বিভাগের স্বাধীনতার এই যে কথাগুলো, সেই কথাগুলো আসলে বাস্তব নয়। তাহলে আপনি দ্বিতীয় প্রতিষ্ঠান, এক হচ্ছে প্রধানমন্ত্রীর ক্ষমতা অবমাননীয় করেছেন, ব্যক্তিকেন্দ্রিক করেছেন। বিচার বিভাগের ক্ষমতাটা নিয়ন্ত্রিত হতে হতে এটা প্রায় নিঃশেষিত হয়ে যাচ্ছে। এবার দেখুন যে নির্বাহী বিভাগের অবস্থা। নির্বাহী বিভাগের হাতে কি ক্ষমতা আছে? আমি যদি রাষ্ট্রপতির বিবেচনা করি কিংবা ধরুন প্রধানমন্ত্রী তো নির্বাহী বিভাগেরও প্রধান। জরুরি অবস্থা ঘোষণার বিধানটা খেয়াল করুন, দ্বিতীয় সংশোধনীর মাধ্যমে সেটা বাংলাদেশের সংবিধানে যুক্ত করা হয়েছে। এটা হচ্ছে আপনার নবম ভাগে 141। এখন কথা হচ্ছে যে সেখানে অনেক পরিবর্তনের পরে এখন আমরা কি দেখি, বলি প্রধানমন্ত্রীর প্রতি স্বাক্ষর লাগবে। এক পর্যায়ে যেটা ছিল যে রাষ্ট্রপতি চাইলেই জরুরি অবস্থা ঘোষণা করবেন যদি তার কাছে প্রতীয়মান হয় যে, এখন কি কেন কার কাছে কি প্রতীয়মান হয় সেটা আমরা জানি না, এর কোনো আইনি ব্যাপার নেই। এখন সেটা হচ্ছে প্রতি স্বাক্ষর করতে হবে। এখন দুজন ব্যক্তি, রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী, যদি সিদ্ধান্ত নেন তাহলে তারা জরুরি অবস্থা ঘোষণা করতে পারবেন এবং আমাদের অপেক্ষা করতে হবে যে পার্লামেন্ট 30 দিন পরে বা 120 দিন পরে যে কোনো একটা পরিস্থিতিতে সেটা র্যাটিফাই করবেন কি করবেন না। এটার বিপদটা কোথায়? এর বিপদটা হচ্ছে এই জায়গায় যে আপনি যখন জরুরি অবস্থা ঘোষণা করছেন তখন আপনার নাগরিকের অধিকারগুলো স্থগিত করা হচ্ছে এবং আদালত সেটা প্রয়োগ করতে পারছে না। তাহলে ব্যক্তির হাতে ক্ষমতা, প্রতিষ্ঠান দুর্বল, রাষ্ট্রপতি চাইলেই জরুরি অবস্থা প্রধানমন্ত্রীর সাথে কথা বলে আপনি জারি করতে পারেন। কিন্তু এই রাষ্ট্রপতিটা কে? এই রাষ্ট্রপতিটা হচ্ছে সেই রাষ্ট্রপতি যেখানে সংবিধানের 48(3) অনুচ্ছেদে বলা হচ্ছে যে প্রধানমন্ত্রীর পরামর্শ ছাড়া তিনি কিছুই করতে পারবেন না। তাহলে কি দাঁড়ালো? আবার ঘুরে ফিরে কিন্তু বৃত্তের মতো আপনি এক জায়গায় আসলেন। প্রধানমন্ত্রী চাইলে জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন, তিনি গিয়ে বলতে পারেন রাষ্ট্রপতিকে, রাষ্ট্রপতি এবার তিনি যদি বলে ফেলেন তাহলে রাষ্ট্রপতির পক্ষে না শোনার কোনো উপায় নেই। তাহলে দেখেন ব্যক্তিকেন্দ্রিকতা কিভাবে তৈরি হচ্ছে, প্রতিষ্ঠানের মধ্যে দিয়ে কিভাবে তৈরি হচ্ছে, তাই তো? এখন এই যে পরিস্থিতি, তার একটা বড় দিক হচ্ছে যে আপনি বারবার একটা ব্যক্তির কাছে ফিরে যাচ্ছেন। আরেকটা উদাহরণ দিই, বাংলাদেশের বর্তমান সংবিধান আপনারা জানেন যেটা বহাল আছে, তাই তো? সেখানে সংবিধানের 4-এর ক অনুচ্ছেদটা একটু পড়ুন। সেটাকে কি লেখা আছে? লেখা হচ্ছে যে একজন ব্যক্তির প্রতিকৃতি আপনাকে সর্বত্র লাগাতে হবে, সরকারি অফিসেতে লাগাতে হবে, বেসরকারি অফিসে লাগাতে হবে, অফিসে আপনার পিছনে এটা লাগাতে হবে। শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি। আচ্ছা, ধরুন আপনি সিদ্ধান্ত নিলেন আপনি এটা করবেন না, সিদ্ধান্ত নিলেন যে আপনি ওই ছবিটা লাগাবেন না,
যে কোনো কারণেই হতে পারে, আপনি আদর্শিকভাবে মনে করেন, ভুল মনে করেন, যা কারণ ছাড়াই আপনি ভাবলেন। এখন এটা যেহেতু সংবিধানে আছে, যদি আপনি এটা না করেন তার মানে আপনি সংবিধানের বরখেলাপ করছেন। আর আপনি যদি সংবিধানের বরখেলাপ করেন তাহলে কি হবে? তাহলে আসলে সাতের ক এসে আপনাকে ধরবে। সাতের কতে কি বলা হচ্ছে, যদি আপনি করেন তাহলে এটা রাষ্ট্রদ্রোহিতা বলে বিবেচিত হবে, এবং যেটা রাষ্ট্রদ্রোহিতা বলে যদি বিবেচিত হয় তাহলে আপনার শাস্তি কিন্তু ফাঁসি পর্যন্ত হতে পারে। তার মানে হচ্ছে আপনি একটা ছবি লাগালেন কি লাগালেন না, এইটা দিয়ে নির্ধারিত হচ্ছে যে আপনি কি ধরনের বিচারের সম্মুখীন হবেন। আপনি যদি এগুলি চিন্তা করেন তাহলে আপনি দেখবেন কি বিপজ্জনক পরিস্থিতির মধ্যে হয়ে যাচ্ছে, তাই না? এখন এগুলি হচ্ছে সাংবিধানিক প্রাতিষ্ঠানিক জায়গা। সাংবিধানিক প্রাতিষ্ঠানিক জায়গাগুলোর অন্যগুলি জিনিসগুলো দেখুন। স্থানীয় সরকারের বিষয়, স্থানীয় সরকার, তাই তো? স্থানীয় সরকারের বিষয়টা কি? বাংলাদেশের বর্তমান সংবিধান এটাকে বলে স্থানীয় শাসন। শাসন শব্দটা শুনলে ভীতি তৈরি হয় অনেকের মনে, সঙ্গত কারণ। স্থানীয় সরকার প্রসঙ্গে দেখুন অবস্থাটা হচ্ছে এই যে নির্বাচিত স্থানীয় সরকারে যারা যান তাদের ক্ষমতা কতটা মানে সীমিত হয়েছে, নির্বাহী বিভাগের যারা ইউনো তাদের ক্ষমতা অনেক বেশি। যারা পার্লামেন্টের সদস্য নির্বাচিত হন তারা গিয়ে স্থানীয় সরকারের উপর যে কোনো রকম হম্বিতম্বি করতে পারেন। স্থানীয় সরকারের আওতায় যে সমস্ত স্কুল কলেজ, সেখানেও আমরা দেখতে পাই এমপিরা সভাপতি হন। এখন শুনে আপনার কাছে মনে হবে তো বেশ খারাপটা কি? খারাপটা হচ্ছে এই জায়গায়, এবং এই নিয়ে আসলে একটা বাংলাদেশে বিচার মানে উচ্চ আদালতে একটা মানে মামলা হয়েছিল, এবং সেটা এখন পর্যন্ত অমীমাংসিত থেকেছে। এক অর্থে প্রাথমিকভাবে এটা মানে বলাই হয়েছে ওই কাজটা বেআইনি। কোন কাজটা বেআইনি? আপনারা নিশ্চয়ই গত 15 বছর দেখেছেন যে বলা হয় যে স্থানীয় পর্যায়ে উন্নয়নের জন্য এমপিদের হাতে 10 কোটি টাকা 50 কোটি টাকা কি একটা টাকা দেওয়া হয়। এটা পারে না আসলে সরকার, এটা অ্যাবসলিউটলি পারে না। কারণ হচ্ছে যে এমপির এটা দায়িত্ব না, এবং এমপিকে এই দায়িত্ব দেওয়ার মানে হচ্ছে ভায়োলেশন অফ কনস্টিটিউশন, অ্যাবসলিউটলি ভায়োলেশন অফ কনস্টিটিউশন। এটা দিনের পর দিন করা হয়েছে। কারণটা কি? কারণটা হচ্ছে যে আপনার স্থানীয় পর্যায়ে যে শাসন, সেই শাসনগুলো আপনি এমনকি নির্বাচিত প্রতিনিধিদের হওয়া সত্ত্বেও সেগুলোকে আপনি দলীয়করণ করতে চান, আপনার লোক দিয়ে সেটা নিয়ন্ত্রণ করতে চান। শেষ পর্যন্ত এটা একটা ব্লেটেন্ট জায়গায় গিয়েছিল যে দলীয় প্রতীকে নির্বাচনের ব্যবস্থা করা হয়েছিল। মানে কত ব্লেটেন্ট হতে পারে যে আপনি দলীয়করণের কোন জায়গা পর্যন্ত আপনি যেতে পারেন। সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর দিকে তাকান। আমি যে বারবার বলি যে প্রতিষ্ঠানের কথা বলছি, প্রধানমন্ত্রী প্রতিষ্ঠান হিসেবে বলছি, কোনো ব্যক্তির বিষয় না। রাষ্ট্রপতির যেই ক্ষমতা, সেই ক্ষমতা সম্পর্কে একজন সাবেক রাষ্ট্রপতি বলেছিলেন যে তার মাজার জিয়ারত করা ছাড়া আসলে আর কোনো কাজ নেই। আমি তখন প্রশ্ন করেছিলাম, মাজার জিয়ারতের জন্য প্রধানমন্ত্রীর আসলে পরামর্শ লাগে? কারণ দুটো বিষয় ছাড়া কোথাও কিন্তু তিনি করতে পারেন না। তিনি মাজার জিয়ারতে যাবেন কিনা সেটাও কিন্তু প্রধানমন্ত্রীর পরামর্শ নিতে হবে। তাতে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর অবস্থা দেখুন। দুটো সাংবিধানিক প্রতিষ্ঠানের কথা আপনি দেখুন। সেটা কি? একটা হচ্ছে নির্বাচন কমিশন, আর একটা হচ্ছে সরকারি কর্ম কমিশন। এখন নির্বাচন কমিশন নিয়ে বলা হয় যে সেখানে একটা সার্চ কমিটি হয়, সার্চ কমিটির কাউকে ঠিক করে রাষ্ট্রপতির কাছে দেন, রাষ্ট্রপতি তারাও আগে রাষ্ট্রপতি প্রথম সার্চ কমিটি নিয়োগ করেন, তাই তো? এখন রাষ্ট্রপতি কীভাবে সার্চ কমিটি নিয়োগ করেন? প্রধানমন্ত্রীর সাথে পরামর্শ করেন না? যদি না করেন তাহলে তিনি সংবিধান ভায়োলেট করছেন, বরখেলাপ করছেন। আর যদি করেন, আমি আপনাকেই যদি জিজ্ঞাসা করি, আচ্ছা আপনাকে জিজ্ঞাসা করে আমার কথা বলি আমি, হ্যাঁ, আমি যদি প্রধানমন্ত্রী হই, এই যদি বাংলাদেশের সংবিধান হয়, আগামীতে যদি আমি নির্বাচন করতে চাই, তাহলে আমি কাকে নির্বাচন কমিশনে নিয়োগ দেবো বলতে পারেন? যে আমার বিজয় নিশ্চিত করবে, তাই তো? আমি তো নির্বোধ না,
আমি রাজনীতি করি, আমি নির্বোধ না, আমি জিততেই চাই। আমি আঞ্জুমানে মফিদুল ইসলাম চালাচ্ছি না, আমি একটা রাজনৈতিক দল চালাই, আমি প্রধানমন্ত্রী হয়েছি। তো তাহলে আপনি দেখুন একই ব্যাপার, পাবলিক সার্ভিস কমিশন, রাষ্ট্রপতি নিয়োগ দেবেন, প্রধানমন্ত্রীর পরামর্শ নিয়োগ দেবেন। যেই পাবলিক সার্ভিস কমিশন দেশের সমস্ত রকম পাবলিক সার্ভিসগুলোতে নিয়োগ দেবে, মানে বৃত্তটা আপনারা যদি ভালো করে খেয়াল করেন, প্রতিষ্ঠানগুলো কিভাবে সংবিধানের মধ্যে তৈরি করা হচ্ছে, যে এক ব্যক্তির শাসন হবে এবং সেই ব্যক্তি ভয়াবহ ক্ষমতাশালী হবে এবং তিনি গোটা রাষ্ট্রকে নিয়ন্ত্রণ করবেন। বাংলাদেশের সংবিধান যখন তৈরি হয় 1972 সালে, তখন এর মধ্যে গণভোটের কোনো বিধান ছিল না। পরবর্তী সময় এই বিধানটা যুক্ত করা হয়। খুব ইন্টারেস্টিং, একটি সামরিক শাসক ক্ষমতায় থাকা অবস্থায় গণভোটের বিধান যুক্ত করেছিলেন। পরবর্তী সময় সেটা তুলে নেওয়া হয়, তাই তো। পঞ্চদশ সংশোধনী যখন পাশ হয়, তখন এমন ব্যবস্থা করা হয় যাতে করে জনগণের সম্মতির কোনো প্রয়োজন হয় না। বাংলাদেশে এমনকি সুষ্ঠু, অবাধ, গ্রহণযোগ্য, অংশগ্রহণমূলক নির্বাচনগুলোতেও কোনো রাজনৈতিক দল 50% ভোট পায় নাই। সর্বোচ্চ হয়তো 45-46। তার মানেটা কি? তার মানে হচ্ছে যে যারা ক্ষমতায় যাচ্ছেন তারা আসলে কার্যত 50%, 50% বেশি কম লোকের সম্মতি নিয়ে যাচ্ছেন। এটা ফার্স্ট পাস্ট দ্য পোস্ট সিস্টেমের ত্রুটি, দুর্বলতা বুঝতে পারি, এটা পৃথিবী অন্যত্র হয়, তাই তো। কিন্তু প্রশ্ন হচ্ছে যে আপনি 5 বছরের জন্য নির্বাচিত হয়েছেন, হওয়ার পরে আপনি সংবিধানটা সংশোধন করছেন, ধরে নিচ্ছি সৎ উদ্দেশ্যে করছেন, ভালো উদ্দেশ্যে, জনগণের প্রয়োজনে করছেন, কিন্তু জনগণের কাছ থেকে আপনার দ্বিতীয়বার সম্মতি নিতে হচ্ছে না কেন? কারণ আপনি তো এই প্রতিশ্রুতি দিয়ে নির্বাচনে যান নাই। গত যে নির্বাচনগুলো হয়েছে ফেয়ার ইলেকশনে, সেখানেও তো আপনি এই কনসেন্ট নেন নাই যে আপনি গিয়ে সংবিধান সংশোধন করবেন। তো তাহলে আপনি সংবিধান যখন সংশোধন করবেন, তাহলে গণভোটের ব্যবস্থাটা থাকবে না কেন? সেই ব্যবস্থাটা তুলে দেওয়া হয়েছে, এটা ইনক্লুডেড ছিল, সেটা তুলে দেওয়া হয়েছে। তাহলে আপনি দেখুন প্রাতিষ্ঠানিক, আমি শুধু সংবিধানের কথা বলছি, শুধু সংবিধানের মধ্যে এই পরিস্থিতি, এই সংবিধান আপনি এই অব্যাহত অক্ষত রেখে এই পরিবর্তন, এই সংশোধন, এই সংস্কার, এই সংযোজন, এই বিযোজন, পুনর্লিখন, যে কোনো শব্দ আপনি ব্যবহার করতে চান করুন। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে আপনি আজকে বাংলাদেশে গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে যে জবাবদিহিমূলক রাষ্ট্র এবং সকলের অংশগ্রহণমূলক গণতন্ত্র এবং স্বৈরাচারী ব্যবস্থার পুনঃপ্রতিষ্ঠার পথ যদি বন্ধ করতে হয়, আমার আর কি উপায় আছে আমাকে একটু বলুন। সংবিধানের মধ্যে যেই সাংবিধানিক ব্যবস্থাগুলো কাঠামোগত পরিস্থিতি তৈরি করেছে, সেটা আপনি টাচ না করে কিভাবে করবেন? আমি বলছিলাম দ্বিতীয় আরেকটা জিনিস, রাজনৈতিক সংস্কৃতি। সংক্ষেপে বলি, সেটা কি? বাংলাদেশে অধিকাংশ ক্ষেত্রেই যেটা দাঁড়ায় নির্বাচনের পরে, সেটা হচ্ছে আমি দেখতে পাই অনেকের মধ্যে এই মানসিকতা তৈরি হয় যে লাইসেন্স টু রুল, যেন তারা ক্ষমতায় আসছেন, একটা লাইসেন্স দেওয়া হচ্ছে রুল করার জন্য। ওই যে শাসন শব্দটা, প্রজাতন্ত্র, বুঝতে পেরেছেন? গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের কথা বলা হয়। এই যে প্রজার মানসিকতা, এই যে আমি প্রজা থাকলেই তো রাজার উপস্থিতির প্রশ্নটা ওঠে। তো প্রশ্ন হচ্ছে যে এই যে লাইসেন্স টু রুল, এটা আসলে হওয়ার কথা ছিল কি? আসলে হচ্ছে ম্যান্ডেট টু গভর্ন। আপনাকে একটা ম্যান্ডেট দেওয়া হচ্ছে নির্দিষ্ট সময়ের জন্য, যে আপনি দেশ পরিচালনা করবেন, শাসন করবেন না, কিন্তু আপনি দেশ পরিচালনা করবেন। তার জন্য আপনি একটা নির্দিষ্ট সময়ের ম্যান্ডেট পেয়েছেন। এই যে ম্যান্ডেট পাওয়া জিনিসটা, যে গত সরকার যে কিভাবে অ্যাবিউজ এই অর্থে যে তারা এই ম্যান্ডেটের প্রয়োজনই বোধ করেননি,
তিনটা নির্বাচন তো আমরা দেখেছি। এটা রাতের নির্বাচন বলেন, দিনের নির্বাচন বলেন, ডামি নির্বাচন বলেন, ফানি নির্বাচন বলেন, হ্যাঁ, ম্যান্ডেটের তো প্রশ্নই ওঠে না। কিন্তু ভয়াবহ কাণ্ডটা হচ্ছে এই যে এমনকি 2008 সালের নির্বাচনের মধ্য দিয়ে, যেটা একটা ম্যান্ডেট ছিল, আমি কিন্তু মনে করি আওয়ামী লীগের সেই ম্যান্ডেটটা তখন সে পেয়েছে, কিন্তু এই ম্যান্ডেটটার কি ঘটনাটা হচ্ছে এই যে ম্যান্ডেটটা সে মনে করে নাই যে ম্যান্ডেট টু গভর্ন, সে মনে করেছে ওটা লাইসেন্স টু রুল। তার প্রমাণ কি জানেন? প্রমাণ হচ্ছে যখন 15th অ্যামেন্ডমেন্টটা করা হয়, পঞ্চদশ সংশোধনী প্রমাণ করছে যে তারা মনে করেছেন যে এইটা হচ্ছে লাইসেন্স টু রুল। কি কারণে বললাম? আপনি যখন এক জায়গায় নির্বাচিত হন, আপনার ম্যান্ডেটটা দেওয়া হয় নির্ধারিত সময়ের জন্য, 5 বছর, কারো কাছে 4 বছর, কারো কাছে 6 বছর। কিন্তু আপনি সংবিধান সংশোধন করছেন, 1/3 বলে দিচ্ছেন যে জীবনে এটা ধরা যাবে না। এইটা পারে একমাত্র কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, গণপরিষদ বলে দিতে পারে যে একটা বেসিক স্ট্রাকচারের জায়গায় এইগুলি আপনারা আর ভবিষ্যতে পরিবর্তন করতে পারবেন। তো সেটাও 1/3 হয় না। এবং প্রকৃতপক্ষে আপনি যদি সংবিধানটা পড়েন, শুধু 1/3 তো বলা আছে, এইটার সঙ্গে যুক্ত যা প্রায় অর্ধেকের মতো সংবিধানকে ধরাছোঁয়ার বাইরে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু আপনি সেটা তো পারেন না। কারণ হচ্ছে আপনি কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি নয়। আপনাকে ম্যান্ডেট দেওয়া হয়েছে মাত্র 5 বছরের জন্য। আপনি আগামী নির্বাচনে, তারপরের নির্বাচনে যারা বিজয়ী হবেন, তাদের হাত পা বেঁধে দেওয়ার রাইট তো আপনাকে দেয়া হয় নাই। এটা এই কনস্টিটিউশনই দেয় নাই আপনাকে। তো দেয় নাই, তখন আপনি কি করেছেন? কনস্টিটিউশনটা রিরাইট করেছেন। আমি জেনে শুনে কিন্তু শব্দটা ব্যবহার করলাম, রিরাইট করেছেন, পুনর্লিখন করেছেন। বাংলাদেশের সংবিধান 2বার পুনর্লিখিত হয়েছে কোনো রকম ম্যান্ডেট ছাড়া, এবং জনগণের ইচ্ছার বিরুদ্ধে, জনগণের স্বার্থের বিরুদ্ধে। 1975 সালে একদলীয় ব্যবস্থা প্রতিষ্ঠার আগে যে সংবিধান, 4th সংশোধনী পাশের পরে যে সংবিধান, দুটো এক সংবিধান নয়। একইভাবে পঞ্চদশ সংশোধনীর আগে এবং পঞ্চদশ সংশোধনীর পরে যে আপনি কাঠামোগত বেসিক স্ট্রাকচারের আর্গুমেন্ট, সেই আর্গুমেন্ট নিয়ে আমরা কথা বলতে পারি যে এটা কতটা থাকা উচিত, কতটা না থাকা উচিত, এই বিতর্কে আমরা এই মুহূর্তে না হয় নাই যাই। কিন্তু আপনি যদি বেসিক স্ট্রাকচারের বিবেচনাটাও করেন, তাহলে আপনি দেখবেন যে পঞ্চদশ সংশোধনীর পরে একটা নতুন সংবিধান তৈরি করা হয়েছে, লেখা হয়েছে, লিটারেলি লেখা হয়েছে, এবং বেঁধে দেওয়া হয়েছে যে আর কেউ এটা পরিবর্তন করতে পারবে না। এই কাঠামোগতগুলো জায়গায় যদি আমরা অ্যাড্রেস করতে না পারি, তাহলে গণতন্ত্রের জন্য যে প্রাণ মানুষ দিয়েছেন, যারা এখনো আহত অবস্থায় আছেন, যারা দেশের বাইরে লড়াই করেছেন 16 বছর যাবৎ, তাদের প্রতি আমাদের যদি কোনো কমিটমেন্ট থাকে, আমাদের কাজ হচ্ছে এই জায়গায় প্রশ্নগুলো তোলা, এইগুলি মোকাবেলা করা। পরিবর্তন কেবলমাত্র কথাই হবে না, আমি বুঝতে পারি, কিন্তু সেই জন্য আমি রাজনৈতিক দলগুলোর কাছে একটা আহ্বান জানাই। সেটা কি? অনেক বিষয় আপনাদের মধ্যে ভিন্নমত থাকবে, থাকারই কথা, কিন্তু যে জায়গাগুলোতে ঐকমত্য প্রতিষ্ঠিত হয়েছে, শুধু ব্যক্তির অপসারণ নয়, কাঠামোগতভাবে বাংলাদেশের শাসন ব্যবস্থা পরিবর্তন, গণতন্ত্রায়নের যে সুযোগ রক্ত দিয়ে তৈরি হয়েছে, প্রাণ দিয়ে তৈরি হয়েছে, যে বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ভিন্নমত নেই, আসুন আমরা সেই জায়গায় এক থাকি। ভিন্নমত অন্য জায়গায় আছে, সেগুলি নিয়ে কথা হবে, সকলে আলোচনা করবেন অব্যাহত, কারণ এটাই তো গণতন্ত্র। আমি আমার কথা বলবো, আপনি আপনার কথা বলবেন, আমরা দ্বিমত পোষণ করব, কিন্তু সংকটকালে আমরা একত্রে দাঁড়িয়েছি পথে। সংকটকালে মানুষ প্রাণ দিয়েছেন, দেশের বাইরে যেখানে পেরেছেন প্রতিরোধ তৈরি করেছেন। সেই প্রতিরোধের স্পৃহা, সেই প্রতিরোধের আকাঙ্ক্ষা, সেই প্রতিরোধের মর্মবাণীকে ধারণ করে ঐক্য বজায় রাখুন। সংকট অনেক বড় এই কারণে যে এই কাঠামোগত পরিবর্তনগুলো অকস্মাৎ হবে না। সকলের
অংশদারিত্বের মধ্য দিয়েই সেটা সম্ভব। সেটাই গণতন্ত্র। গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার সেটাই একমাত্র পথ। সবাইকে ধন্যবাদ।